ওকে কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সকলেই ভালো আছো। এই করোনার মুহূর্তে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদেরকে উদ্দেশ্য করে আমাদের অনলাইন ক্লাস বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মনে করেছে যে শিক্ষার্থীরা যেহেতু ভর্তি হয়েছে এই কোভিড এর এই মুহূর্তে যদি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পড়ানো যায় তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন হতে পারে। আমি মনে করব যে আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আজকে আমি পড়াবো ফিজিক্স 1, এটার কোড নাম্বার হচ্ছে 65912। এটা 3 ক্রেডিটের সাবজেক্ট এবং অধ্যায় 1 থেকে আজকে লেকচার 1 নিয়ে আমরা ক্লাস করব। এটা প্রাথমিক ধারণা, ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের প্রাথমিক ধারণা হচ্ছে যে ভৌত জগৎ ও পরিমাপ সম্পর্কে জানা, ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট সম্পর্কে আমাদেরকে জানা। তাহলে চলো আমরা দেখি আজকে আমাদের টপিকে কি আছে। এই অধ্যায় থেকে আমরা যা জানবো তা হচ্ছে ভৌত জগতের প্রকৃতি সম্পর্কে জানবো, পদার্থবিজ্ঞানের পরিচয় অবদান সম্পর্কে জানবো, পদার্থবিজ্ঞান সম্পর্কিত শব্দগুচ্ছ সম্পর্কে জানবো, পরিমাপের মূলনীতি, মৌলিক রাশি, যৌগিক রাশি এবং একক সমূহ, মৌলিক এবং লব্ধ এককের মাত্রা সম্পর্কে জানবো। এইগুলো জানার পরে আমরা মোটামুটি ভাবে প্রাথমিক একটা ধারণা পেয়ে যাব ফিজিক্স থেকে। এখন চলো আমরা দেখি যে ভৌত জগতের প্রকৃতি বলতে কি বোঝায়। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। তাহলে পদার্থবিজ্ঞান কাকে বলে সেটা আমরা জেনে গেলাম যে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। বিজ্ঞানের চাবিকাঠি হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা। অর্থাৎ আমাদের যে আজকের যে পৃথিবী, এই পৃথিবীর মূল ভিত্তিটাকে বলা যেতে পারে পদার্থবিজ্ঞান। এই জন্য বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা, অর্থাৎ এটি মৌলিক শাখা। পদার্থবিজ্ঞানের অক্লান্ত পরিশ্রম ও আবিষ্কারের ফলে আমাদের প্রাত্যহিক জীবনযাপন আরো আধুনিক হচ্ছে। অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছি, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি বিমানের সাহায্যে, বিভিন্ন ইলেকট্রনিক্স এর যে যন্ত্রপাতি আছে, তারপর পারমাণবিক যে শক্তি ব্যবহার করছি, সব অ্যাকচুয়ালি এই পদার্থবিজ্ঞানের অনেকগুলো শক্তির উপর বেস করে হয়েছে। এই জন্য এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিপ্লব এনে দিয়েছে এবং আমাদের জীবন প্রণালীকে অনেক আধুনিক ও সহজতর করেছে। এই যে ইন্টারনেট ব্যবহার করছি, এটাও কিন্তু পদার্থবিজ্ঞানের লর মাধ্যমে হয়েছে। সুতরাং এই যে পদার্থবিজ্ঞানের এই আমাদের ভৌত জগতের যে একটা অবদান আমরা যেটা পেয়েছি সেটা পদার্থবিজ্ঞান থেকে পেয়েছি। পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান যেটা আগে বলবো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের মৌলিক শাখা। আমি এটা আগেই বলেছি। এর নীতিগুলোই বিজ্ঞানের অন্যান্য শাখার সময় ভিত্তি তৈরি করেছে। উদাহরণস্বরূপ শক্তি সংরক্ষণশীলতা নীতি হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি মূল নীতি, যা হচ্ছে পরমাণু গঠন থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস দান পর্যন্ত বিজ্ঞানের বিভিন্ন বিস্তৃত এলাকার মূল ভিত্তি। অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা নীতি হচ্ছে শক্তির বিনাশ বা ধ্বংস নেই, শুধুমাত্র সেটি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ তাপ শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার বিদ্যুৎ শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হতে পারে। এইটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। ধ্বংস বা বিনাশ নেই, এটি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হবে। প্রকৌশল শাস্ত্র থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান থেকে শুরু করে মনোবিজ্ঞান, সর্বত্র পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতির প্রভূত ব্যবহার রয়েছে। অর্থাৎ প্রকৌশল শাস্ত্র থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, অর্থাৎ আমাদের সিভিল যে ওয়ার্কস বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এখান থেকে শুরু করে মেডিকেল সায়েন্স পর্যন্ত আমাদের, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে সমুদ্র বিজ্ঞান, অর্থাৎ
মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান সবকিছুতেই পদার্থবিজ্ঞানের পদ্ধতি এবং যন্ত্রপাতির প্রভূত ব্যবহার রয়েছে। সেই জন্য পঠন পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে আমরা প্রধানত নিম্নোক্ত শাখাগুলো পঠন পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে আমরা প্রধানত নিম্নোক্ত শাখাগুলোতে ভাগ করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে বলবিজ্ঞান, তাপ ও তাপ গতিবিজ্ঞান, শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, তাড়িত চৌম্বক বিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রন। অর্থাৎ আমরা পদার্থবিজ্ঞানকে এই শাখাগুলোতে ভাগ করতে পারি। এখন পদার্থবিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দগোত্র আমরা জেনে নিচ্ছি, যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখানে আমরা বাংলার সাথে সাথে ইংলিশটা জেনে নিব, যাতে আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। যেমন বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ। সরণ মানে হচ্ছে দূরত্ব, দৈর্ঘ্য, এগুলোকে বুঝবো আমরা। ডিসপ্লেসমেন্ট মানে সরণ। সরণ বলতে দূরত্ব, দৈর্ঘ্য, এগুলোকে সরণ হিসেবে আমরা বুঝবো। স্পিড, দ্রুতি। স্পিডকে দ্রুতি, ভেলোসিটি, বেগ। দ্রুতি এবং বেগ দুটোর মাত্রা এবং একক একই। অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণ। রিটার্ডেশন হচ্ছে মন্দন। ত্বরণ হলে প্লাস, মন্দন হচ্ছে মাইনাস। ফোর্স হচ্ছে বল, ইম্পালস অফ ফোর্স বলের ঘাত, ইম্পালসিভ ফোর্স ঘাত বল। মোমেন্টাম ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে মোমেন্টাম বলে। মোশন হচ্ছে গতি, ওয়ার্ক কাজ, পাওয়ার ক্ষমতা। আমরা এগুলোর মাত্রা, সমীকরণ এবং একক পরবর্তী কোনো একটি লেকচারে জেনে নেব। এনার্জি মানে শক্তি, কনজারভেশন সংরক্ষণশীলতা, সিম্পল পেন্ডুলাম সরল দোলক, কম্পাউন্ড পেন্ডুলাম যৌগিক দোলক, স্টপ ওয়াচ তামাঘড়ি, গ্র্যাভিটি মহাকর্ষ, গ্র্যাভিটেশন অভিকর্ষ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষ ত্বরণ, ট্রেন বিকৃতি, স্ট্রেস পীড়ন, পয়সনস রেশিও পয়সনের অনুপাত, স্ক্যাপ ভেলোসিটি মুক্তি বেগ, প্রেসার চাপ, ভলিউম আয়তন, ডেনসিটি ঘনত্ব, সারফেস টেনশন পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি, সারফেস টেনশন পৃষ্ঠ টান, সারফেস এনার্জি পৃষ্ঠ শক্তি। তাহলে আমরা এই শব্দের ইংরেজি এবং বাংলা এই দুটোই জেনে নিব এবং এগুলো আত্মস্থ করার চেষ্টা করব, কারণ পরবর্তী অধ্যায়গুলোতে এইগুলো নিয়ে আলোচনা করা হবে এবং এইগুলো মনে রাখলে আমাদের বুঝতে সহজ। এখন আমরা চলে যাব পরিমাপের মূলনীতি বলতে কি বোঝায়। অর্থাৎ আমরা যে প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে মাপ যোগ করি, সেগুলোতে পরিমাপের একটা ব্যাপার থাকে। এই জন্যই আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রত্যেক কাজের সাথে মাপ যোগের ব্যাপারটি জড়িত। এছাড়াও বিভিন্ন গবেষণার কাজে প্রয়োজন হয় সূক্ষ্ম মাপ যোগ। আমাদের দৈনন্দিন জীবনের এই মাপ যোগের বিষয়টাকে বলা হয় পরিমাপ। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যা কিছুই করি না কেন মাপ যোগের জন্য তা সূক্ষ্মভাবে উপস্থাপন করাটাকে বলা হবে পরিমাপ। একসাথে তো দুইটাই তো হয় নাকি? একসাথে তো দুটো হয়। হ্যাঁ। এখন আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি পরিমাপের একক সম্পর্কে জেনে নিব। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, এগুলো হচ্ছে মৌলিক একক। দৈর্ঘ্যের একক কি? শূন্য স্থানে আলো 29,97,92,558 এক সেকেন্ড। এত ভাগের একটা ভাগ, সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার। একক কিলোগ্রাম। ফ্রান্সের সেব্রেতে ইন্টারন্যাশনাল ওয়ার্স এন্ড মেজার্স এর রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম নামে একটা সংকর ধাতু আছে এবং এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম বলা হয়েছে এবং এটাকে আদর্শ ধরা হয়েছে। এই সিলিন্ডারের ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3. সময় একক সেকেন্ড। অর্থাৎ একটা সিজিয়াম পরমাণুর 919,26,31,770 স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড। একটি মৌলিক রাশি। তাপমাত্রা একক কেলভিন। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা এত ভাগের 1 ভাগকে 1 কেলভিন বলে। এটিও একটি মৌলিক রাশি। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার।
অর্থাৎ শূন্য স্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় বৃত্তাকার প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহকের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয়, তাকে 1 অ্যাম্পিয়ার। তোমরা খুব ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে। অর্থাৎ শূন্য স্থানটি হবে শূন্য, 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যে এবং উপেক্ষিত বৃত্তাকার প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহকের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হবে। অর্থাৎ 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হবে, 1 অ্যাম্পিয়ার। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। দীপন তীব্রতা একটি মৌলিক রাশি এবং এর একক হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা হচ্ছে সেই পরিমাণ দীপন তীব্রতা যা কোনো আলোক উৎস এক নির্দিষ্ট দিকে 540 × 10⁻12 হার্জ কম্পাঙ্কের এক বর্ণের বিকিরণ নিঃসরণ করে এবং ওই নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা হচ্ছে প্রতি স্টেরেডিয়ান ঘনকোণে 683/1 ওয়াট। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। একটি মৌলিক রাশি, অর্থাৎ যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বনে অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট থাকে তাকে এক মোল বলে। এখানে প্রাথমিক ইউনিট বলতে কিন্তু বোঝানো হয়েছে পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা এগুলো নির্দিষ্ট কোনো গ্রুপকে। তাহলে এই সংখ্যাটা করে নিতে। আজকে আমি এই পর্যন্ত ক্লাস নিয়েছি। পরবর্তীতে ইনশাআল্লাহ এই ক্লাসকে আমি আরো দীর্ঘায়িত করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে সকলেই অ্যাটেন্ড। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ। এত শর্টকাট কেন?